অনেক আলোচনাই তো হচ্ছে, আলোচনা হচ্ছে যে এনসিপি কেন এর আগে বিএনপির অনেক নেতাদের নিয়ে বা বিএনপির পজিশন, পলিটিক্যাল পজিশন নিয়ে এনসিপি অনেক সমালোচনা করত, এখন এনসিপি সমালোচনা করছে জামাত ইসলামীকে নিয়ে। অনেকে বলছে যে এনসিপির আসলে রাজনীতিটা কি, এনসিপি কি আসলে বড় রাজনৈতিক দল বলে বিএনপিকে ব্যাশিং করেছে, এখন জামাতকে ব্যাশিং করে নিজের একটি অবস্থান, নিরপেক্ষ অবস্থান, যে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, এটা প্রমাণ করতে চাইছে, নাকি আসলে এনসিপি যা বলছে সেটা ভুক্তভোগী এবং ফিল করছে বলেই বলছে। এবং এই প্রসঙ্গে অনেকে এই কথাটাও বলে যে এনসিপির যে দলের যে তারা কি করতে চায়, তাদের যে গঠনতন্ত্র বা সামনের যে ইশতেহার যেটা আসার কথা, সেগুলো তো আমরা কিছু এখনো পর্যন্ত পাইনি। ধন্যবাদ জেসিনা আপা, আপনাকে শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে টাইমলাইন বাংলাদেশের সকল দর্শক, কলাকুশলী, শুভানুধ্যায়ী যারা আছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। একই সাথে আমার সহ আলোচকবৃন্দ যারা উপস্থিত আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আসলে এনসিপি এমন নয় যে তার যে প্রতিষ্ঠা লগ্ন, এই লগ্নটা খুব বিশেষ একটা কারণে ঘটেছে। গণঅভ্যুত্থান না হলে তরুণদের একটা নতুন রাজনৈতিক দল পাওয়াই খুব কঠিন। ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা থেকে নানানভাবে নানান সময়ে দল তৈরি করা হয়, কিন্তু অর্গানিক উপায়ে মানুষের মধ্যে থেকে একটি গণমানুষের রাজনৈতিক দল উঠে আসবে, এটা চাহিদা বাংলাদেশে কিন্তু আজকে কত বছর, এটা মনে হয় 30 বছর ধরে, আমার জন্মের পর থেকে অন্তত আমি এটাই চাহিদা দেখে এসেছি যে দ্বিদলীয় বৃত্তের বাইরে একটি তৃতীয় নতুন শক্তি দেখতে চায় বাংলাদেশ। তো গণঅভ্যুত্থান সেই সুযোগটা এনে দিয়েছে, সেটার মধ্যে দিয়ে এনসিপি সেই তৃতীয় শক্তি কিনা সেই পরীক্ষা কিন্তু এনসিপি দিচ্ছে। এখন সেই জায়গা থেকে মানে তৃতীয় শক্তি হওয়ার জন্য যেটাই আপনার বাকি আছে, একটা হচ্ছে যে শক্তির দ্বিদলীয় বৃত্তে শক্তির একটা ভারসাম্য করা হয় প্রত্যেকবারই নির্বাচনের আগ পিছে। কিন্তু এবার একটা সুযোগ এসেছে জনগণের হয়ে, এই যে বৃত্ত স্ট্যাবলিশমেন্টের যে সার্কেল, এটার মধ্যে জনগণের একটা ভাগ বসানো, এটা একটা সুযোগ এসেছে। এখন এনসিপি যদি আসলে জনগণের রাজনীতিটাই করতে চায় তাহলে তার পক্ষে এইটা ভাগ বসানোর, ভাগ বাটোয়ারার মধ্যে জনগণের স্টেকটা নেওয়া সম্ভব। এবং সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে আমরা যে রাজনৈতিক দলগুলো দেখে বড় হয়েছি এবং তাদের যে পুরনো প্রবণতা, এই প্রবণতাগুলোর ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। এবং তারা সেই প্রথাগত রাজনীতির ওই ডামাডোলের মধ্যেই আছেন, ওই ধরনের অস্ত্র নির্ভর রাজনীতির মধ্যেই আছেন, প্রভাব এবং ক্ষমতা কাঠামো নির্ভর রাজনীতির মধ্যেই আছেন। এনসিপির একটা সুযোগ আছে এটার মধ্যে থেকে বাইরে এসে গণমানুষের সাথে তাল মিলিয়ে চলার। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা মানে বিএনপি বা জামাত ব্যাশিং এর যতটুকু প্রসঙ্গ, তার চেয়ে বেশি প্রসঙ্গ হচ্ছে যদি এই দলগুলো ক্ষমতার রাজনীতির থেকে বাইরে এসে পরিবর্তনের রাজনীতির মধ্যে আসে, তাহলে তাদের সাথে আমাদের ঐক্যবদ্ধতা আরো বেশি সুদৃঢ় হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা না হয়ে বরঞ্চ পাওয়ার সেন্ট্রিক হয়ে যাচ্ছে বিষয়গুলো। ওকে, সো এখানে একটু ঠিক আছে, এই কথাগুলো আমরা এর আগেও শুনেছি যে অস্ত্র নির্ভর, ক্ষমতা নির্ভর রাজনীতি, কিন্তু সেখান থেকে বের হয়ে আসার জন্য কৌশলটা কি, সেই কৌশলটা, বা যদি আবারও বলি আমি যে সেই পুরাতন বন্দোবস্তের কথা, যে পুরাতন বন্দোবস্ত থেকে বের হয়ে আসতে হবে, এটা সবাই এগ্রি করে যে বের হয়ে আসতে হবে, কিন্তু বের হয়ে আসার কৌশলটা কি, সেই কৌশলটা কি আসলে ঠিকভাবে এনসিপি নিতে পেরেছে, আমি এটা জানতে চাই। অনেকে তো বলে যে এই পুরনো বন্দোবস্তের মধ্যেই এনসিপি ঢুকে গেছে। এটা একক সক্ষমতার বিষয় না, আমি অন্তত এটা মনে করি না। আমি একটা দল করি বিধায় আমি তাকেই একমাত্র মনে করব যে আমি তার কথাই একমাত্র বলবো যে এনসিপি এটা পারবে এবং এনসিপি সেটা করে দেখাবে, আমি এই ধরনের মন্তব্য করব না। বরঞ্চ আমি মনে করি এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের একক কর্তব্য নয়, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এজেন্ডাভুক্ত করতে হবে যে পুরো বাংলাদেশের রাজনীতিকে পাওয়ার সেন্ট্রিক, পাওয়ারের বাইরে নিয়ে এসে জনতার মধ্যে এটাকে ডিসেন্ট্রালাইজ করা। তাহলেই একমাত্র দেখবেন যে আমাদের যে দলগুলো আছে প্রতিষ্ঠিত, তাদের যে বছরের পর বছর কাউন্সিল হয় না, এই যে তাদেরকে এই কাউন্সিলগুলো আটকে রাখতে হয়, এই রাজনীতি থেকে বেরিয়ে এসে তখন তারা নিয়মিত কাউন্সিল এবং ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি রক্ষা করে তারা বাংলাদেশের ডেমোক্রেসিও রক্ষা করতে পারবে। আমরা এমন একটা রাজনৈতিক বলের মধ্যে আছি যেখানে আসলে দলের ভিতরে ডেমোক্রেসি রক্ষা করা যায় না এবং সেই সাথে আবার দেশের ডেমোক্রেসির ভার নিতে হয়, এটা অত্যন্ত অযৌক্তিক আমার কাছে মনে হয়। আপনি এই ক্ষেত্রে গঠনতন্ত্রের প্রসঙ্গটা করেছেন এবং আমরা গঠনতন্ত্রে আমরা যে একটু পরিমার্জন করছি এবং আমাদের কিছু অবজারভেশন এসেছিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু অবজারভেশন এসেছিল, সেটা
সেটার একটা পরিমার্জন কিন্তু আমরা করছি এবং সেটা ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা সেই মারফত কিন্তু জমা দিয়ে দিয়েছি এবং তার ভিত্তিতে কিন্তু নিবন্ধন আমাদেরকে দেওয়া হবে বলে বলা হয়েছে নির্বাচন এটা পাবলিক হবে কবে? এটা আমরা যে কোনো সময়ে পাবলিক করতে পারি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে নিবন্ধনটা আমরা নিলে তারপরে এটা পাবলিক করাটা সমীচীন হবে। সো এইখানেই বিষয়টা আটকে গেছে, কিন্তু গঠনতন্ত্র আমাদের পুরোই রেডি এবং এটা জনগণের কনজাম্পশনের জন্য রেডি হয়ে যাবে নিবন্ধনের সাপেক্ষে।